আসসালামু আলাইকুম। ভোটের পর বিজেপিতে কলহ এখন প্রকাশ্যে। এতদিন মোদী এবং অমিত শাহ যেভাবে চালিয়েছে তাতে দলের ভেতরে কোনো প্রশ্ন ওঠেনি। দলের বিবাদমান যে অন্য গ্রুপগুলো তারা নিশ্চুপ থেকেছে। কেননা সাফল্য অনেক প্রশ্ন, অনেক বিতর্ক, অনেক বিরোধকে চাপা দেয়া যায়। কিন্তু যখন ব্যর্থতা আসে তখন সেই গ্রুপিংগুলো বা সেই বিরোধগুলো প্রকাশ্যে আসে। এখন বিজেপিতে সেই পরিস্থিতি তৈরি হয়েছে কয়েকটি কারণে। এক হচ্ছে সরকার গঠন করতে এখন শরিকদেরকে গুরুত্ব দিতে হচ্ছে। অন্যদিকে উত্তরপ্রদেশের মতন যে বড় একটি তাদের নিশ্চিত একটি যে জায়গা, সেই জায়গাটা তছনছ হয়ে যাওয়া বা মুখ থুবড়ে পড়া, এসব বিষয়গুলো আস্তে আস্তে সামনে আসছে। অমিত শাহকে কেন স্বরাষ্ট্রমন্ত্রী করা হলো, এতদিন এই পদে রাখা হলো, তাকে কেন গুরুত্ব দেওয়া হচ্ছে, সেই প্রসঙ্গটি এখন আসছে অন্য গ্রুপের পক্ষ থেকে। তো এখানে বলা হচ্ছে যে এবার দলের আসন এক ধাক্কায় ৩০৩ থেকে ২৪০-এ নেমে আসা, সরকার গড়তে গিয়ে শরিকদের গুরুত্ব দেওয়া এবং উত্তরপ্রদেশে মুখ থুবড়ে পড়া, এসবে দলের অভ্যন্তরীণ টানাপোড়েন ও কলহ প্রকাশ্যে চলে এসেছে। শুরু হয়েছে একে অন্যের প্রতি দোষারোপের পালা, উঠেছে নাশকতার অভিযোগও। এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদীর উপর ইতিমধ্যে কোনো কোনো মহল চাপ সৃষ্টি করেছে যাতে নতুন সরকারে অমিত শাহ আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব না পান। উত্তরপ্রদেশে বিজেপির একটি বড় অংশ রাজ্যে ভরাডুবির জন্য অমিত শাহর দিকেই আঙুল তুলেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নেতারা আবার ওই বিষয়ে দোষারোপ করছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। এটা ঠিক ২০১৭ সালে বিধানসভা নির্বাচনের পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বাছাই করার সময় মোদী শাহ জুটির প্রথম পছন্দ ছিলেন না যোগী আদিত্যনাথ। তারা চেয়েছিলেন ওই রাজ্যের গাজীপুর থেকে নির্বাচিত মনোজ সিনহাকে দায়িত্ব দিতে। তখন তিনি ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। মনোজকে সে কথা জানিয়েও দেয়া হয়েছিল, কিন্তু বাদ সেদেশ ছিল RSS সংঘের পছন্দই শেষ পর্যন্ত মেনে নিতে বাধ্য হয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। মনোজকে পরে জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল করা হয়। সেই অর্থে যোগী আদিত্যনাথ কোনোদিন মোদী শাহর ঘনিষ্ঠ বৃত্তের অংশ হননি, বরং দল ও রাজ্য সরকার পরিচালনার ক্ষেত্রে তিনি বারবার সক্রিয়তা বজায় রাখার চেষ্টা করেছেন। দিল্লির সঙ্গে তার একটা দূরত্ব তৈরি হয়েছিল শুরু থেকে। এবার ভোটের ফল প্রকাশ্যে আসার পর তার চাপা থাকেনি। খারাপ ফলের জন্য দুই শিবিরের ঘনিষ্ঠজনরা প্রকাশ্যে একে অপরকে দোষারোপ দিয়ে চলেছেন। অবস্থার সামাল দিতে প্রদেশ সভাপতি ভূপেন্দ্র চৌধুরীকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। মোদী শাহর সঙ্গে যোগীর সম্পর্ক যে তিক্ত, রাজনীতিকদের মধ্যে তা প্রথম প্রকাশ্যে আনেন দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। ভোটের প্রচারের সময় তিনি দুটি কথা বলেন। এক, নরেন্দ্র মোদী তার তৈরি নিয়ম মেনে ৭৫ বছর বয়স পার হয়ে যাওয়ার পর দায়িত্ব দিয়ে যাবেন অমিত শাহর হাতে। দুই, একক ক্ষমতায় তৃতীয়বার সরকার গড়লে মোদী ২ মাসের মধ্যে সরিয়ে দেবেন যোগীকে, যেভাবে তিনি সরিয়ে দিয়েছেন রাজস্থানে বসুন্ধরা রাজে, মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান এবং ছত্তিশগড়ে রমন সিংদের। বিস্ময়ের এটাই যে মোদী অবসর গ্রহণের বিষয়টি আকাশকুসুম কল্পনা বলে শাহ নাড্ডারা উড়িয়ে দিলেও যোগী নিয়ে দলের কেউ একটি শব্দ ব্যয় করেননি। ভোটের প্রচারে দুই পক্ষের এই টানাপোড়েনের কাহিনী গোটা রাজ্যে চোরা স্রোতের মতো রয়েছে। ফল অস্বাভাবিক খারাপ হওয়ায় এখন আর মোটেও তা গোপন নেই। যোগীর অনুগামী স্থানীয় নেতারা কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অমিত শাহকে। সামাজিক মাধ্যম ভিডিওতে তারা বলেছেন অযোগ্যদের দিয়ে খেয়াল খুশি মতো প্রার্থী করেছেন, প্রার্থী পদ বেচাকেনা হয়েছে। এমনকি এই অভিযোগও করা হচ্ছে শাহ নাকি প্রধানমন্ত্রীর নির্বাচন কেন্দ্র বারাণসীকে তুলে দিয়েছেন গুজরাটি ব্যবসায়ীদের হাতে। এর পাল্টা মোদী শাহ গোষ্ঠীর ঘনিষ্ঠরা দোষী করছেন যোগীকে। অভিযোগ, যোগী হাত গুটিয়ে বসেছিলেন। যোগী নাকি চাননি ২০১৯ সালের মতো জনাদেশ নিয়ে মোদী ফের রাজত্ব করুক। এই এখন চলছে। এখন কি হতে পারে নিশ্চয়ই বোঝা যাবে যে দিনকে দিন যত এখন বাড়বে তত বেশি এই বিরোধ স্পষ্ট হবে। সরকার গঠনের পর শরিকরা যত বেশি গুরুত্ব পাবে তত বেশি দলের আভ্যন্তরের এই বিরোধটা প্রকাশ্যে আসবে বলে অনেকে মনে করছে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।